ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 গণিত বিষয়ের কোষে দেখি 5.1। এখানে কি আছে দেখো, বীজগাণিতিক চলরাশির ধারণা। ঠিক আছে, তো এখানে এই অঙ্কগুলো 1 থেকে 9 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম বিষয়টা কি, চলরাশির ধারণা। এই চলরাশি বিষয়টা একটু যদি আমরা বুঝে নিতে পারি তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই বোঝা যাবে। তাহলে প্রাথমিক একটু ধারণা তোমরা নিয়ে নাও প্রথমে। ঠিক আছে, ধরো একটা ত্রিভুজ, দেখো এরকম একটা ত্রিভুজের 3টে বাহু থাকে না, 1, 2, 3টে। তাহলে ত্রিভুজের 3টি বাহু থাকে, এটা কিন্তু নির্দিষ্ট, তাই না? ত্রিভুজের কখনো 4টি বাহু হয় না। 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে কিন্তু আমরা ত্রিভুজ বলি। তাহলে এরকম অনেকগুলো ত্রিভুজ আমরা আঁকতে পারি, এরকম আঁকতে পারি, এরকম ডট ডট দিলাম, অসংখ্য আঁকতে পারি। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের বাহু সংখ্যা কত? 3, এরও 3, এরও 3, এরকম 3টে। অর্থাৎ একটা ত্রিভুজের বাহু সংখ্যা 3, এটা কিন্তু নির্দিষ্ট। তাহলে বাহু সংখ্যা, এখানে লিখি ত্রিভুজের, দেখো ত্রিভুজের বাহু সংখ্যা সবসময় কি হয়? 3, এটা কখনো চেঞ্জ হবে না। এটা ওই জন্য একে বলা হয় ধ্রুবক। ওকে, একে বলা হয় ধ্রুবক। আর যদি এখানে ত্রিভুজ অনেকগুলো আঁকি, কতগুলো আঁকি আমি জানি না, ধরো আমি এখানে ধরে নিলাম n সংখ্যক ত্রিভুজ, এরকম বাড়তে বাড়তে ডট ডট দিয়ে n সংখ্যক। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে একটি ত্রিভুজের মোট বাহু সংখ্যা হচ্ছে 3টি, তাহলে n সংখ্যক ত্রিভুজের মোট বাহু সংখ্যা কটা হবে? কি করে বুঝবো? তাহলে একটির যদি 3টি হয়, একটি ত্রিভুজের যদি 3টি বাহু হয়, তাহলে n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা কটা হবে? দেখো এখানে n সংখ্যক ত্রিভুজের বাহু সংখ্যা, একটি ত্রিভুজের 3টি হলে n সংখ্যকের বাহু সংখ্যা কটা হবে? 3 গুণ n, অর্থাৎ 3n, তাই তো? তাহলে n এর মান কিন্তু 1, 2, 3, 4 এরকম হতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। যদি একটি ত্রিভুজ হয়, ধরো n এর মান 1, মানে কি একটি ত্রিভুজ, তাহলে 3 গুণ 1, তাহলে 3 1 কে 3। আবার ধরো n এর মান 2, অর্থাৎ দুটি ত্রিভুজ যদি দুটি হয়, তাহলে n এর জায়গায় আমি কি লিখবো? 2, এই যে 3n, তাই না? তাহলে 3 দুগুণে 6, তাহলে বাহু সংখ্যা কত হবে? 6। আবার ধরো n এর মান 4, তাহলে 3 গুণ 4 করবো, অর্থাৎ 3 4 12, অর্থাৎ 4টি ত্রিভুজ যদি হয় মোট বাহু সংখ্যা কত হবে? 3 4 12টা। বুঝতে পেরেছো এই রকম বিষয়টা? তাহলে এই যে n এর মান, তোমরা দেখতে পাচ্ছ n এর মান কিন্তু পরিবর্তনশীল, এটার মান চেঞ্জ হতে পারে, পরিবর্তন হতে পারে। তো এই জন্য এই n কে বলা হয় চলরাশি, অর্থাৎ যার মান আমরা কিন্তু নির্দিষ্ট করে বলতে পারি না, তাকে বলা হয় চল বা চলরাশি। বোঝা গেল? তাহলে যার মান নির্দিষ্ট তাকে বলা হয় ধ্রুবক, আর যার মান নির্দিষ্ট নয়, পরিবর্তনশীল, তাকে বলা হয় চলরাশি বা চল। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমরা কিন্তু অঙ্কতে যাব। দেখো 1 নম্বর দাগের কি বলছে, আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো VZED, দেখো দেশলাই কাঠি দিয়ে এরকম VZED এগুলো ছবি আঁকা আছে না, তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি। তাহলে দেখো 1 নম্বর দাগের এখানে ভি কটা চিত্র আছে? এখানে দেখো ডট ডট দেওয়া রয়েছে, তাই না? ধরো এখানে XT ত্রিভুজ, আমরা XT ভি আমরা এঁকেছি, X ধরে নিলাম, ধরি এই যে ভি যে নকশা তার সংখ্যা হচ্ছে X। তাহলে আমাদের মোট এখানে দেখো যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা তাহলে কত হবে? যদি XT ভি হয় তাহলে কাঠির সংখ্যা কত হবে? হ্যাঁ, প্রত্যেকটা ভিতে কটা করে কাঠি? একটা দুটো, প্রত্যেকটায় দুটো করে। তাহলে x যদি হয় তাহলে 2 গুণ x, অর্থাৎ 2x সংখ্যক হবে না? দেখো আমি যদি এইভাবে লিখে করি, একটি ভি নকশায় কাঠির সংখ্যা সমান কত? 2। একটি ভি সংখ্যা, দেশলাই কাঠির সংখ্যা কত? 2 করে। অতএব
এক এন সংখ্যক এক সংখ্যক এক্স ধরে নিই এক সংখ্যক নকশায় কাঠির সংখ্যা কত হবে 2 গুণ এক্স। মোট এক্সটি হচ্ছে ভি যে চিত্রটা বা নকশাটা সেটা হচ্ছে মোট সংখ্যা হচ্ছে এক্সটি, আর প্রত্যেকটা নকশায় দুটি করে কাঠি আছে, তাহলে মোট কাঠির সংখ্যা কত হবে 2xt। বুঝতে পেরেছ? ঠিক একই রকমভাবে যদি আমরা জেডে দেখো কটা কাঠি আছে, 1 2 3টে, 1 2 3টে প্রত্যেকটা জেডে, তাই না? তাহলে আমরা যদি মোট জেডের সংখ্যা এক্স ধরে নিই, তাহলে মোট জেডে এই যে নকশাতে মোট কাঠির সংখ্যা কটা হবে? তাহলে দেখো মোট একটাতে 3টে করে আছে, তাহলে 3 গুণ এক্স অর্থাৎ 3xt। বুঝতে পারছো? আমি বইতেই করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো ইতে কটা আছে, ই তৈরি করতে 1 2 3টে 4টে, প্রত্যেকটা ইতে 4টি করে আছে। আমি যদি এক্স সংখ্যক ই ধরে নিই, ঠিক আছে, তাহলে মোট কটা কাঠির সংখ্যা লাগবে? তাহলে প্রত্যেকটায় 4টি আছে, তাহলে 4 গুণ এক্স। এখানে ধ্রুবক কোনটা 4, আর চলরাশি কোনটা এক্স। এক্সের মান পরিবর্তন হতে পারে, কটা ই তো আমরা জানি না, 1 2 3টে 4টে 5টা 6টা 100টাও হতে পারে। তাহলে মোট কাঠির সংখ্যা কত হবে 4 গুণ এক্স অর্থাৎ 4xt। ঠিক একই রকমভাবে 4এরটা কি বলছে দেখো, প্রত্যেকটা কাঠি কটায় দেখো বর্গক্ষেত্র এখানে আঁকা আছে, 1 2 3টে 4টে করে, তাহলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা আমরা ধরে নিলাম এক্স। কাঠির সংখ্যা কত হবে? প্রত্যেকটা ছবিতে 4টি করে আছে, এক সংখ্যক বর্গক্ষেত্র হলে 4 দিয়ে গুণ করে দেবো এক্সকে, তাহলে 4xt। ঠিক আছে, প্রত্যেকটা আমরা কিভাবে করব? এইভাবে যে একটি ভি নকশায় কাঠির সংখ্যা 2টি, এইভাবে লিখে করতে পারবো। অতএব এক সংখ্যক নকশায় কাঠির সংখ্যা 2 গুণ এক্স অর্থাৎ 2xt। এরকম করে অন্য অঙ্কগুলো যেগুলো দেখালাম করতে পারবো। আশা করি তোমরা বুঝে নিয়েছো। এবারে কিন্তু আমরা 2 নম্বর দাগের অঙ্ক করব। দেখো কি বলছে, আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। দেখো আমার বয়স যেটা সেটা কার মাধ্যমে লিখতে হবে? দাদার বয়সের মাধ্যমে লিখতে হবে। তাহলে যদি দাদার বয়স যেহেতু এক্স বলেছে, আমি এখানটায় লিখে দিই, লিখে এইভাবে করবে 2 নম্বর দাগের যে দাদার বয়স এক্স সমান এক্স বছর, এটা বলে দিয়েছে। এবারে আমি দাদার থেকে কত বছরের ছোট? দেখো আমি দাদার থেকে 4 বছরের ছোট, আমি দাদার থেকে 4 বছরের ছোট। যে বিষয়গুলো থাকবে সেই তথ্যগুলোই জাস্ট একটু লিখে নিতে হবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, এবং এভাবেই পরপর লিখে করতে হয় অঙ্ক। অতএব আমার বয়স কত হবে? দেখো দাদার বয়স এক্স, আর আমি দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে দাদার বয়স লিখলাম এক্স, তার থেকে 4 বছরের ছোট আমি, তাহলে 4 বিয়োগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমার বয়স কত বছর? এক্স মাইনাস 4 বছর। এটাই হয়ে গেল উত্তর। এরপরে দেখো 3 নম্বর দাগের কি বলছে, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। তাহলে রফিকা যা গেঁথেছে তার থেকে আজমা কটা গেঁথেছে? 6টি মালা বেশি গেঁথেছে। আজমা খাতুন কতগুলি মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। দেখো আজমা খাতুন কতগুলি মালা গেঁথেছে? 6টি মালা গেঁথেছে রফিকার থেকে, তাহলে রফিকাটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে আজমাটা পেয়ে যাব, এক্সের সঙ্গে 6 যোগ করে দেবো, তাই না? তাহলে আমরা লিখছি, দেখো 3 নম্বর দাগের, ধরি রফিকা মালা গেঁথেছে সমান এক্সটি। রফিকা মালা গেঁথেছে কটি? এক্সটি। এবারে দেখো এখানে আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে। আজমা রফিকার থেকে 6টি মালা
বেশি গেঁথেছে। ঠিক আছে, 6টি মালা বেশি গেঁথেছে। অতএব আজমা মালা গাঁথে বা গেঁথেছে, আজমা মালা গাঁথে কতটি? দেখো রফিকা যা গেঁথেছে তার থেকে আজমা 6টি মালা বেশি গেঁথেছে, তাহলে রফিকা গেঁথেছে এক্স, আজমা তার থেকে 6টি মালা বেশি গেঁথেছে, তাহলে এক্স প্লাস 6 এতটি। ঠিক আছে, আজমা মালা গেঁথেছে এক্স প্লাস 6টি। সেটা এখানে জানতে চেয়েছিল যে আজমা খাতুন কতগুলি মালা গাঁথলো তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি। সেটাই আমরা এখানে করেছি যে আজমা মালা গাঁথে কটি না এক্স প্লাস 6টি। এবারে চলো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, প্রত্যেকটা প্যাকেট তাতে 12টা করে আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। দেখো মোট যে প্যাকেট সংখ্যা সেটা তো আমরা জানি না, সেই সংখ্যাটা যদি আমরা ধরে নিই আর প্রত্যেকটা প্যাকেটে 12টি করে মোম রং আছে, ঠিক আছে, তাহলে ধরো মোট মোম রঙের সংখ্যা, প্যাকেটের সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, আর প্রত্যেকটা প্যাকেটে 12টি করে মোম রং আছে, তাহলে আমরা কত পেয়ে যাব? 12-র সঙ্গে এক্স গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, তাহলে অনেকগুলির জায়গায় আমরা কি ধরে নেবো? এক্স ধরে নেবো। তাহলে 4 নম্বর দাগের এইভাবে আমরা অনেকগুলি প্যাকেটের সংখ্যাটাকে ধরে নেব। ধরি দোকানে মোম রং প্যাকেটের সংখ্যা, প্যাকেটের সংখ্যা সমান এক্স টি। ঠিক আছে, এক্সটি হচ্ছে প্যাকেটের সংখ্যা। প্রত্যেকটা প্যাকেটে কটা করে মোম রং আছে? দেখো প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে, তাহলে এটা লিখে নিই। প্রতি প্যাকেটে মোম রং আছে 12টি। ঠিক আছে, অতএব দোকানে, দেখো এখানে জানতে চেয়েছে দোকানে মোট কতগুলি মোম রং আছে, তাহলে আমরা লিখব অতএব দোকানে মোট মোম রং আছে, দোকানে মোট মোম রং আছে। দেখো মোম রঙের প্যাকেট হচ্ছে এক্সটি, তাহলে প্যাকেট হচ্ছে এক্সটি আর প্রত্যেকটা প্যাকেটে 12টি করে আছে, তাহলে এক্সের সঙ্গে 12 গুণ করবো, এতটি। তাহলে এক্সের সঙ্গে 12 গুণ করবো মানে এই স্বাভাবিক সংখ্যাটাকে আমরা বাঁ দিকে রাখবো আর চলরাশিটাকে ডান দিকে রাখার নিয়ম সবসময়, তাহলে 12x টি। ঠিক আছে, এতটি হচ্ছে দোকানে মোট মোম রঙের সংখ্যা। এবারে আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে 5 নম্বর? দেখো আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। কতগুলি সারি কিন্তু বলা নেই, অনেকগুলি। এখানে কি আছে? অনেকগুলি। প্রতি সারিতে যদি 15 জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। দেখো অনেকগুলি, কতগুলি সারি আমরা জানি না, সেই সারিগুলি যদি আমরা ধরে নিই এক্স সংখ্যক সারি, প্রত্যেক সারিতে বসেছে 15 জন করে, তাহলে এক্সের সঙ্গে যদি আমরা 15 গুণ করে দিই তাহলেই তো মোট আমাদের যে সংখ্যা, স্কুলে যে ছাত্রছাত্রী সংখ্যা সেটা কিন্তু আমরা বুঝে যাব, তাই না? তাহলে আমরা লিখব, দেখো অনেকগুলি সারি, তাহলে সারির সংখ্যা ধরো আমরা এইভাবে লিখব, ধরি মোট সারির সংখ্যা সমান এক্সটি। ঠিক আছে, এক্স হচ্ছে চলরাশি, এটা পরিবর্তন হতে পারে, কতগুলি সারি তো আমরা জানি না, সেই জন্য এক্স ধরে নিলাম। এবারে বলছে যে প্রত্যেক সারিতে বসেছে 15 জন করে, এখানে সে বিষয়টা লিখে নিই। প্রতি সারিতে বসেছে 15 জন করে। ঠিক আছে, এবারে জানতে চেয়েছে যে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি, তাহলে লিখি অতএব মোট স্কুলের অনুষ্ঠানে বসেছি
সমান দেখো সারির সংখ্যা হচ্ছে এক্স, প্রত্যেক সারিতে কতজন করে 15 জন করে, তাহলে 15 দিয়ে গুণ করে দিতে হবে, এক্স গুণ 15 জন। এবারে আমাদের এই ধ্রুবক সংখ্যা যেহেতু স্বাভাবিক সংখ্যাটাকে সবসময় বাঁ দিকে রাখার নিয়ম আর চলরাশিটাকে ডান দিকে রাখার নিয়ম, এইভাবে 15x, এক্সের সঙ্গে 15 গুণ করলে 15x জন, এতজন বসেছি। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। তাহলে দেখো তীর্থ কটা মাছ ধরলো আমরা জানি না, শুধুমাত্র বলা আছে যে পার্থ 5টি মাছ বেশি ধরেছে কার থেকে, না তীর্থর থেকে। এবারে কি বলছে, পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে পার্থ কটা মাছ ধরেছে বের করতে হবে কিসের মাধ্যমে, তীর্থ কটা মাছ ধরেছে তার উপরে ভিত্তি করে। তাহলে তীর্থ কটা জানি না, তো তীর্থ যতগুলি মাছ ধরলো, এই যতগুলির বিষয়টাকে আমরা কি করব, এক্স ধরে নেব। বোঝা গেল? তাহলে তীর্থ কতগুলি মাছ ধরেছে আমরা জানি না, 6 নম্বর দাগের অঙ্কটা করছি, সেটা আমরা এক্স ধরবো। তাহলে লিখব ধরি তীর্থ মাছ ধরেছে সমান এক্স টি। তীর্থ মাছ ধরেছে কটা, এক্স টি। এবারে তীর্থ যতগুলি মাছ ধরলো, দেখো তার থেকে 5টি মাছ বেশি ধরেছে কে, না পার্থ। তাহলে এখানে লিখি পার্থ তীর্থ এর থেকে 5টি মাছ বেশি ধরে, 5টি মাছ বেশি ধরে। অতএব দেখো এখানে জানতে চেয়েছিল যে পার্থ কতগুলি মাছ ধরলো, অতএব আমরা লিখব পার্থ মাছ ধরেছে, দেখো তীর্থ ধরেছে এক্স আর পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরে, তাহলে তীর্থ এক্স এর সঙ্গে 5 আমরা যোগ করে দেবো, সেটাই পার্থ ধরেছে, তাহলে এক্স প্লাস 5টি। ঠিক আছে, তাহলে এখানে পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করি। তাহলে তীর্থর ধরা মাছ কত, এক্স, সেই সংখ্যার মাধ্যমেই কিন্তু পার্থ কটা মাছ ধরেছে সেটা প্রকাশ করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এইবারে আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো এখানে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করলো। হলো, মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। এখানে দেখো মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে, কিন্তু মায়া কটি নৌকা তৈরি করেছে সেটা তো আমরা জানি না। তাহলে মায়া যদি আমরা এক্স ধরে নিই, মায়ার তৈরি করা নৌকার সংখ্যাটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে মিতা কি হবে, সেই এক্স থেকে 2 বিয়োগ করলেই সেটা মিতা তৈরি করেছে। সেটাই আমাদের জানতে চেয়েছে যে মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো। যেটা আমরা জানি না সেই বিষয়টাকে সবসময় চলরাশি হিসেবে ধরে নিতে হয়। ঠিক আছে, তো সেই চলরাশি এখানে মিটারটা ধরে নেব, তাহলে মায়ারটা ধরে নেব, তাহলে মিটারটা পেয়ে যাব। দেখো এখানে আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। ধরে নিতে হবে ধরি মায়া নৌকা তৈরি করেছে, মায়া নৌকা তৈরি করেছে সমান এক্স টি। হলো, এবারে দেখো এখানে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করে। দেখো মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করে। হলো, এটা আমরা এই তথ্যটা দেয়া আছে, এটা আমরা লিখে নিলাম। অতএব এখানে জানতে চেয়েছে মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো, তাহলে লিখব অতএব মিতা নৌকা তৈরি করে দেখো মায়া তৈরি করেছে এক্সটি, মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করে, তাহলে এক্স থেকে
2 বিয়োগ করব, সেটাই তো মায়া তৈরি করেছে, তাই না? তাহলে মিতা মায়ার থেকে 2টি নৌকা কম তৈরি করেছে, মানে মিতা নৌকা তৈরি করে x থেকে 2 বিয়োগ করলে সেটাই হবে। তাহলে x - 2t হলো, এটাই হয়ে গেল উত্তর। এবারে আমরা করব দেখো 8 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে? বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন। অনেকগুলি মানে কতগুলি আমরা জানি না, কিন্তু এই অনেকগুলি যে বিষয়টা, যেটা আমরা জানি না, সেটা আমাদের কী করে ধরতে হবে সবসময়? সেটা চলরাশি ধরতে হবে, মানে এক্স বা অন্য কিছু ধরে নিতে হবে। যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, এই প্রতি প্যাকেটে 5টি সন্দেশ, এটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক। প্রত্যেক প্যাকেটে 5টি করে সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করা সহজ নিয়ম তৈরি করি। তাহলে দেখো, যেটা আমরা জানি না সেটা আমরা ধরে নেব। 8 নম্বর দাগের অঙ্কটা করব। তাহলে বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, তো এটা ধরে নেব। ধরি বাবা মিষ্টির প্যাকেট আনলেন, মিষ্টির প্যাকেট আনলেন, মিষ্টির প্যাকেট আনলেন XT হলো। প্রতি প্যাকেটে, এখানে লিখে দেব, প্রতি প্যাকেটে কটি করে মিষ্টি আছে? 5টি, তাই না? প্রতি প্যাকেটে সন্দেশ আছে, সন্দেশ এখানে দেখো লেখা আছে সন্দেশ। প্রতি প্যাকেটে সন্দেশ থাকে সমান 5টি। এখানে জানতে চেয়েছে যে তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন সেটা হিসাব করা সহজ নিয়ম তৈরি করি। অতএব বাবা মোট মিষ্টি এনেছেন, দেখো মোট প্যাকেটের সংখ্যা কটা? XT। তাহলে x এর সঙ্গে প্রত্যেক প্যাকেটে কটি করে সন্দেশ আছে? 5টি করে। তাহলে প্যাকেটের সংখ্যা x, প্রত্যেক প্যাকেটে 5টি করে সন্দেশ আছে, তাহলে মোট মিষ্টির পরিমাণটা কত হবে? x এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে। তাহলে x গুণ 5টি আমরা ধ্রুবক রাশিকে বাঁ দিকে রাখবো আর চলরাশিকে ডান দিকে রাখবো, অর্থাৎ x এর সঙ্গে 5 গুণ করলে 5xt। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এরপরে দেখো কোষে থেকে 5.1-এর শেষ অঙ্ক 9 নম্বর দাগের। কি বলছে? দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা হিসাব করি। দেখো, এই যে আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যা, মানে আমাকে কটা দিদা দিয়েছেন সেটা কিন্তু আমি জানি না। এখানে কি বলেছে দেখো, দিদা আমাকে যতগুলি সন্দেশ দিয়েছেন, কতগুলি আমি তো জানি না। তাহলে যেটা আমরা জানি না সেটা কি করব? সেটা আমরা চলরাশি ধরে নেব। তাহলে সেটা আমরা ধরে নিচ্ছি। দেখো, আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে এখানে ধরি দিদা আমাকে সন্দেশ দিলেন XT। এটা ধরে নিলাম, যেহেতু আমরা জানি না দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন লেখা আছে। এবারে কি বলছে দেখো, আমার ভাইকে তার থেকে 2টি সন্দেশ বেশি দিলেন। ঠিক আছে, দেখো তাহলে অতএব লিখবো আমরা, এইবার লিখেছে যে ভাই ও বোনকে কতগুলি সন্দেশ দিলেন, তাহলে অতএব লিখব দিদা ভাইকে সন্দেশ দিলেন, দেখো আমাকে দিয়েছে XT, X লিখে দিলাম। এবার লিখেছে এখানে যে আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, তাহলে আমাকে X, তার থেকে 2টি বেশি মানে 2 যোগ করে দেবো, সেটাই তো ভাইকে দিয়েছে দিদা। তাহলে দিদা ভাইকে সন্দেশ দিলেন X + 2টি হলো। ঠিক একই রকমভাবে অতএব দিদা বোনকে, এবার দেখো বোনকে সন্দেশ দিলেন, দিদা বোনকে সন্দেশ দিলেন কত? দেখো বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন, তাহলে আমাকে দিয়েছে কত? X, তার থেকে 3টি কম মানে X বিয়োগ 3, 3 বিয়োগ করে দেবো এতটি। বুঝতে পেরেছ? তাহলে আমাকে ধরে নিয়েছি XT দিয়েছে দিদা, তাহলে দিদা যেহেতু
ভাইকে 2টি সন্দেশ বেশি দিয়েছে, তার জন্য 2 যোগ করে দেবো, এবং বোনকে 3টি কম দিয়েছে, তার জন্য আমার থেকে বোন 3 বিয়োগ করে দেবো। বুঝতে পেরেছো? এটাই কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে কিন্তু আমরা কোষে দেখি 5.2 অঙ্কগুলো করতে থাকবো। যদি তোমরা সেই সমস্ত ভিডিওগুলি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।